বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো। তোমরা জানো যে রাজশাহী কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী পাঠদান কার্যক্রম চলছে, আর নির্দিষ্ট বিরতির পরে তোমাদের সাথে আবারও এই কার্যক্রম নিয়ে হাজির হয়েছি। অর্থাৎ আজকে আমাদের শিডিউল অনুযায়ী বা আমাদের ক্লাস রুটিন অনুযায়ী তোমাদের সাথে আমার আরও একটি ক্লাস রয়েছে। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে আছি মোসাম্মদ সাবমিলা খাতুন, প্রভাষক হিসাব বিজ্ঞান, রাজশাহী কলেজ, রাজশাহী। আজকে আমি বিবিএ প্রথম বর্ষ বা অনার্স প্রথম বর্ষের হিসাব বিজ্ঞান এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থীদের সাথে ব্যষ্টিক অর্থনীতির দ্বাদশ অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো আমি ব্যষ্টিক অর্থনীতির কয়েকটি ক্লাস তোমাদের সাথে আগেও নিয়েছি, আর এই চ্যাপ্টারেরও একটি ক্লাস আমি নিয়েছি। সেখানে আমি বিভিন্ন বিষয় অর্থাৎ শ্রম, মজুরি এগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি। আজকে এই অধ্যায়ের আরও একটি টপিকস নিয়ে আমি তোমাদের সঙ্গে হাজির হয়েছি। আজকের এই যে টপিকস বা আজকের এই আলোচনা বা আজকের এই ক্লাস শেষে তোমরা যেটা শিখতে পারবে বা তোমাদের যেটা সম্বন্ধে ধারণা অর্জন হবে সেটা হচ্ছে শ্রমিক সংঘ সম্পর্কে তোমরা বিস্তারিত লিখতে পারবে এবং শ্রমিক সংঘের কার্যাবলী লিখতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আজকের এই যে টপিক্সটা সেটা খুবই ছোট একটা টপিক্স বা আপাত দৃষ্টিতে ছোট মনে হলেও এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বাস্তবমুখী একটা টপিক্স, যেটার সাথে চিরাচরিত্রই আমরা কোথাও না কোথাও পরিচিত হচ্ছি বা আমরা দেখছি। আর এই টপিক্স থেকে কিন্তু তোমাদের প্রশ্নও আসে, শুধুমাত্র ফার্স্ট ইয়ার অনার্সেই না, তোমাদের সেকেন্ড ইয়ারে যে সামষ্টিক অর্থনীতি কোর্স রয়েছে সেখানেও কিন্তু এই শ্রমিক সংঘ সম্পর্কে তোমরা পাবে এবং সেখানেও কিন্তু শ্রমিক সংঘ সম্পর্কে প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে। এছাড়াও আমি মনে করি যে একজন ব্যবসা ফ্যাকাল্টির স্টুডেন্ট হিসেবে তোমাদের শ্রমিক সংঘ কী সেটা সম্বন্ধে জানা উচিত। তো শিক্ষার্থী, আজকে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আমাদের যে আলোচনার টপিকস ছিল সেটা আমরা আগেই বলেছি যে শ্রমিক সংঘ বা ট্রেড ইউনিয়ন। শিক্ষার্থী, তোমরা ট্রেড ইউনিয়ন কতটা বিভিন্ন সময় দেখেছো বা বিভিন্ন সময় আমরা যদি টেলিভিশন বা পত্রপত্রিকায় দেখে থাকি তাহলে শ্রমিকেরা তাদের বিভিন্ন দাবি দাওয়া আদায়ের জন্য অনেক সময় বিভিন্ন রকম আন্দোলন করে থাকে। এই যে আন্দোলনগুলো, এই আন্দোলনের যে নেতৃত্ব দেয় বা এই আন্দোলনের যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মটাকে আমরা ট্রেড ইউনিয়ন বলে থাকি। শিক্ষার্থী, তোমরা এখানে ওপরে একটা ছবি লক্ষ্য করছো, দেখছো যে কিছু নেতৃবৃন্দ রয়েছে এবং নিচে কিছু শ্রমিক লোকজন দেখা যাচ্ছে। এই যে তারা কিছু শুনছে বা তারা নেতৃত্ব দিচ্ছে, এই যে প্রত্যেকটা সংঘবদ্ধ প্রতিষ্ঠান, অর্থাৎ প্রত্যেকটা সংঘবদ্ধ প্রতিষ্ঠান ঠিক না, যে শ্রমিকদের বোঝাপড়া করার জন্য বা শ্রমিকদের দাবি দাওয়া আদায়ের জন্য একটা সংঘবদ্ধ প্রতিষ্ঠানকেই আমরা ট্রেড ইউনিয়ন বলে থাকি। তো শিক্ষার্থী, চলো আমরা ট্রেড ইউনিয়ন সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করি। প্রথমে আমরা যেটা বুঝে থাকি যে শ্রমিকদের স্বার্থ রক্ষা, শ্রমিক নিজেদের স্বার্থ রক্ষার জন্য বা তাদের আস্থার উন্নতি, মানে তারা যে অবস্থায় বিরাজ করছে সেই অবস্থার উন্নতি সাধন, চাকরির যে শর্তাবলী রয়েছে সেগুলোর উন্নতি সাধন এবং যৌথ প্রচেষ্টার মাধ্যমে নিয়োগকারীর সাথে দর কষাকষি করে মজুরি বৃদ্ধির জন্য যে স্থায়ী সংগঠন করে তাকে শ্রমিক সংঘ বলা হয়। শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো যে কাজের অবস্থা বা শর্তাবলীর উন্নতির লক্ষ্যে, কাজের যে অবস্থা রয়েছে বা কাজের যে কন্ডিশন বা শর্তাবলী রয়েছে সেগুলো উন্নতির লক্ষ্যে নিয়োগকারীর সাথে বোঝাপড়া করতে শ্রমিকেরা ঐক্যবদ্ধভাবে যে স্থায়ী প্রতিষ্ঠান গঠন করে তাকে বলা হচ্ছে শ্রমিক সংঘ। আমরা জানি যে শ্রমিকেরা সবসময় আশা করে অধিক মজুরি, অন্যদিকে মালিকপক্ষ কী চায়? মালিকপক্ষ দিতে চায় কম মজুরি, অধিক মুনাফা। অর্থাৎ তোমরা এটুকু নিশ্চয় জানো যে যারা কাজ করে তারা সবসময় চাইবে বেশি মজুরি, আর যারা কাজ করাবে অর্থাৎ যারা নিয়োগ দিয়ে থাকে, যারা মালিক পক্ষ, তারা চাবে কম মজুরি, কেননা কম মজুরি পেলে তারা মুনাফার পরিমাণ বেড়ে যাবে। সুতরাং শ্রমিক পক্ষ এবং মালিক পক্ষের মধ্যে সর্বদাই কিন্তু একটা দ্বন্দ্ব লেগে থাকে। এই দ্বন্দ্বকে বলা হচ্ছে স্বার্থের দ্বন্দ্ব, অর্থাৎ যার যার নিজেদের স্বার্থ। শ্রমিকদের স্বার্থ হচ্ছে অধিক মজুরি অর্জন করা, অন্যদিকে মালিক পক্ষের স্বার্থ হচ্ছে কম মজুরি দিয়ে বেশি কাজ করানো। আর এজন্যই কিন্তু শ্রমিক এবং মালিক পক্ষের মধ্যে একটা দ্বন্দ্ব লেগে থাকে, যেটাকে আমরা বলছি স্বার্থের দ্বন্দ্ব। মালিক পক্ষ শ্রমিকদের শোষণ করে, এটা আমরা যথাযথই জানি যে মালিক পক্ষ শ্রমিকদের শোষণ করে।
আর তাই শ্রমিকেরা তাদের আর্থিক ও সামাজিক অবস্থার উন্নতির জন্য সম্মিলিতভাবে শ্রমিক সংঘ গড়ে তোলে। তারা মনে করে একক প্রচেষ্টায় যা সম্ভব নয়, শ্রমিক সংঘের মাধ্যমে তা অর্জন করা সম্ভব। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে গত ক্লাসে আমরা দেখেছি যে শ্রমের যে উপাদান রয়েছে বা শ্রমের যে বৈশিষ্ট্য রয়েছে, সেখানে আমরা দেখেছি যে শ্রম ক্ষণস্থায়ী একটা উপাদান, অর্থাৎ শ্রমকে সঞ্চয় করে রাখা যায় না। যেহেতু শ্রমিকের শ্রম যে উপাদানটা সেটা শ্রম ক্ষণস্থায়ী উপাদান এবং নিয়োগকারীর তুলনায় শ্রমিকেরা সাধারণত দরিদ্র, দুর্বল এবং অসহায় হয়ে থাকে। এটা বাস্তব কথা যে শ্রম ক্ষণস্থায়ী, এছাড়াও শ্রমিকেরা সবসময় দুর্বল, দরিদ্র এবং অসহায়। তাই কাজের শর্তাবলীর উন্নয়নে একজন শ্রমিকের দর কষাকষির ক্ষমতা মালিকের চেয়ে খুবই কম, অর্থাৎ একজন শ্রমিকের পক্ষে একটা মালিকের সঙ্গে দর কষাকষি করা খুব একটা সম্ভব না। ফলে শ্রমিক তার ন্যায্য পাওনা বা দাবি হতে সবসময় বঞ্চিত হচ্ছে। আর এই শ্রমিক সংঘ কি করে? শ্রমিকদের দাবি আদায়ের জন্য মালিকের বিরুদ্ধে সংঘবদ্ধ প্রচেষ্টা চালায় সবসময়। অর্থাৎ একজন শ্রমিকের পক্ষে যা সম্ভব নয়, একটা সংগঠনের পক্ষে তা সম্ভব, এটা শ্রমিকেরা বিশ্বাস করে। আর এই বিশ্বাস থেকেই শ্রমিক সংঘের সৃষ্টি। প্রিয় শিক্ষার্থী, বিভিন্ন অর্থনীতিবিদ শ্রমিক সংঘকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। এখানে অর্থনীতিবিদ ব্রিটিশ ও ওয়েব তারা বলেছেন যে শ্রমিক সংঘ হলো মজুরিজীবীদের একটি স্থায়ী সংগঠন। শিক্ষার্থী লক্ষ্য করো, শ্রমিক সংঘ মজুরিজীবীদের একটি স্থায়ী সংগঠন যার দ্বারা তাদের নিয়োগের অবস্থা সংরক্ষণ বা উন্নত করা যায়। অর্থাৎ এটি এমন একটি সংগঠন যেটার দ্বারা মজুরিজীবীদের নিয়োগের অবস্থা বা তাদের কাজের বর্তমান অবস্থা কিংবা তাদের কাজের শর্তাবলী বা এগুলোর উন্নয়ন ঘটানো সম্ভব। সাধারণত আমরা দেখে থাকি যে কোনো মালিকের অধীনস্থ সকল শ্রমিক মিলে একটা শ্রমিক সংঘ গঠন করতে পারে। অর্থাৎ একজন মালিকের আন্ডারে যে সকল শ্রমিক রয়েছে তারা সকলে মিলে একটা শ্রমিক সংঘ গঠন করতে পারে, অথবা বিভিন্ন মালিকের অধীনস্থ একই ধরনের শ্রমিকেরা মিলিত হয়ে শ্রমিক সংঘ গঠন করতে পারে। অর্থাৎ বিভিন্ন মালিকের অধীনে কাজ করে কিন্তু তাদের কাজের ধরন একই বা তাদের কাজ একই রকম, তারা মিলেও একটা শ্রমিক সংঘ গঠন করতে পারে। আবার বিশেষ শিল্পের অন্তর্গত শ্রমিকেরা মিলিত হয়ে শ্রমিক সংগঠন গঠন করতে পারে। বিশেষ শিল্প যেমন আমরা যদি উদাহরণ হিসেবে ধরতে চাই, তাহলে আমাদের দেশে সবচেয়ে বড় যে গার্মেন্টস ফ্যাক্টরি বা কারখানা, এই যে শ্রমিকগুলো, গার্মেন্টস যে শ্রমিকগুলো, তারা কিন্তু বিশেষ শিল্পের অন্তর্গত বা একই শিল্পের অন্তর্গত। তারা বিভিন্ন মালিকের অধীনস্থ হয়ে কাজ করে, বিভিন্ন কারখানাতে কাজ করে, কিন্তু তারা সম্মিলিতভাবে একটা সংগঠনও গঠন করতে পারে। সুতরাং আমরা বলতে পারি যে আবার অনেক সময় দেখা যায় যে সাধারণত দেশের সকল শ্রমিক বা সংঘগুলো কোনো না কোনো কেন্দ্রীয় সংগঠনের সাথে জড়িত থাকে। অর্থাৎ বিশেষ বিশেষ শিল্পের অধীনে যে শ্রমিক সংঘগুলো গঠিত হয়ে থাকে সেগুলো আবার দেশের কেন্দ্রীয় সংগঠনের সাথে জড়িত হয়ে থাকে। অর্থাৎ শিক্ষার্থী, আমি যেটা বোঝাতে চাচ্ছি যে শ্রমিক সংঘ অনেক সময় ক্ষুদ্র আকারে হতে পারে, আবার বড় আকারে হতে পারে। অর্থাৎ একই মালিকের অধীনে কাজ করা বিভিন্ন শ্রমিকের মাধ্যমে একটা সংঘ হতে পারে, আবার বিশেষ কোনো শিল্পের মাধ্যমে কাজ করা, একাধিক মালিকের অধীনে কাজ করা শ্রমিকদের সম্মিলিত সংঘও শ্রমিক সংঘ হতে পারে। আবার এই সংঘগুলো কেন্দ্রীয় সংঘের সাথে অনেক সময় জড়িত থাকে, সুতরাং তখন তার বিস্তৃতিটা অনেক হয়ে যায়। তাহলে শিক্ষার্থী, আমরা শ্রমিক সংঘ বলতে কি বুঝি? আমরা শ্রমিক সংঘ বলতে যেটা দেখলাম বা বুঝলাম সেটা হচ্ছে শ্রমিক সংঘ হলো একটি সংগঠন যা দর কষাকষির মাধ্যমে মালিকদের নিকট থেকে শ্রমিকদের স্বার্থ রক্ষা করে বা শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য কাজ করে। সুতরাং শিক্ষার্থী, আমরা যেটা বলতে পারি যে শ্রমিক সংঘ একটা সংগঠন যেটা দর কষাকষির মাধ্যমে মালিকদের নিকট থেকে শ্রমিকদের স্বার্থ রক্ষা করে। দর কষাকষির মাধ্যমে শ্রমিকদের স্বার্থ রক্ষার কাজে যে সংগঠন থাকে সেটাকে আমরা শ্রমিক সংঘ বা ট্রেড ইউনিয়ন বলে থাকি। তো শিক্ষার্থী, এইবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে শ্রমিক সংঘের কার্যাবলী। শ্রমিক সংঘ আসলে কিভাবে এই কাজগুলো করে থাকে বা শ্রমিক সংঘের যে মালিকের সঙ্গে দর কষাকষি করে বা নিজেদের যে স্বার্থ রক্ষা করে সেটা কিভাবে বা কি কাজের মাধ্যমে করে থাকে সেটা আমরা একটু দেখব। শ্রমিক সংঘের কার্যাবলীকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করে 4টা ভাগে ভাগ করা হয়েছে। আমরা দেখব শিক্ষার্থী যে 4টা ভাগের মধ্যে প্রথম যে ভাগটা সেটা হচ্ছে
কল্যাণমূলক বা ভ্রাতৃত্বমূলক কার্যাবলী। কল্যাণমূলক বা ভ্রাতৃত্বমূলক কার্যাবলী। সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে সংগ্রামী কার্যাবলী। থার্ড যেটা আছে রাজনৈতিক কার্যাবলী। এরপরে আছে আপোষমূলক কার্যাবলী। প্রিয় শিক্ষার্থী, এই চারটা কার্যাবলীকে আমরা অর্থাৎ এই প্রত্যেকটা কার্যাবলীর আন্ডারে কী ধরনের কাজ শ্রমিক সংঘ করে থাকে সেগুলো আমরা ডিটেলসে একটু আলোচনা করব। তাহলে শিক্ষার্থী, প্রথম যে আমাদের রয়েছে কল্যাণমূলক বা ভ্রাতৃত্বমূলক কার্যাবলী। এই কল্যাণমূলক বা ভ্রাতৃত্বমূলক কার্যাবলী আসলে কি সেটা আমরা একটু দেখব। কল্যাণমূলক বা ভ্রাতৃত্বমূলক কার্যাবলী শ্রমিক সংঘ শ্রমিকদের কর্মদক্ষতা বৃদ্ধি, ভ্রাতৃত্ববোধ সৃষ্টি এবং শ্রমিক কল্যাণ সাধনের জন্য যে সকল কাজ করে। অর্থাৎ শ্রমিক সংঘ শ্রমিকদের মধ্যে নিজেদের কর্মদক্ষতা বৃদ্ধি, ভ্রাতৃত্ববোধ সৃষ্টি এবং শ্রমিক কল্যাণ সাধনের জন্য যে সকল কাজ করে থাকে সেগুলোকে ভ্রাতৃত্বমূলক বা কল্যাণমূলক কার্যাবলী বলা হয়ে থাকে। এই কার্যাবলীর আন্ডারে যে সকল কাজগুলো রয়েছে সেগুলো আমরা একটু ডিটেলসে আরও দেখব। প্রথম যেটা রয়েছে অর্থনৈতিক সাহায্য। অর্থনৈতিক সাহায্য শ্রমিক সংঘ তাদের সকল সদস্যের নিকট থেকে নির্দিষ্ট হারে চাঁদা আদায় করে। এই চাঁদা আদায় করে একটা তহবিল গঠন করে এবং বিপদকালীন সাহায্য করে থাকে। শিক্ষার্থী, আমরা যেটা বুঝতে পারছি যে শ্রমিক সংঘ কী করে, প্রথমত তাদের সদস্যদের নিকট থেকে চাঁদা আদায় করে, আর এই চাঁদা দ্বারা কি করে একটা ফান্ড তৈরি করে এবং সেই ফান্ড থেকে বিভিন্ন সময়ে বিপদের মুহূর্তে সাহায্য করে থাকে। নেক্সট যেটা আছে শিক্ষা এবং প্রশিক্ষণ পরিচালনা। এই শিক্ষা এবং প্রশিক্ষণ পরিচালনার মাধ্যমে ট্রেড ইউনিয়ন বা শ্রমিক সংঘ শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির জন্য কাজ করে। অর্থাৎ শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির জন্য শ্রমিক সংঘ সদস্যদের মধ্যে বিভিন্ন বাস্তবমুখী শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে। নেক্সট রয়েছে ভ্রাতৃত্ব বা কল্যাণমূলক কাজের মধ্যে থার্ড যে কাজটা রয়েছে সাধারণ শিক্ষার ব্যবস্থা। সাধারণ শিক্ষার ব্যবস্থা অর্থাৎ আমরা জানি যে শ্রমিক শ্রেণীর যে লোকজন তারা অনেকটা দুর্বল অসহায় হয়ে থাকে, তাদের শিশুরা যাতে মানে সুন্দরভাবে বেড়ে উঠতে পারে বা সুন্দর একটা ভবিষ্যৎ পায়, সেই জন্য শ্রমিক সংঘ অনেক সময় শ্রমিক পরিবারের সন্তানদের জন্য বিদ্যালয় স্থাপন ও পরিচালন করে সাধারণ শিক্ষার ব্যবস্থা করে থাকে, যেটা খুব ভালো একটা কাজ শ্রমিক সংঘের। এছাড়াও ভ্রাতৃত্বমূলক কাজের মধ্যে রয়েছে চিকিৎসা ব্যবস্থা। শ্রমিক সংঘ দরিদ্র এবং অসুস্থ শ্রমিকদের চিকিৎসায় বিভিন্ন ধরনের সহায়তা করে থাকে। অর্থাৎ একজন অসুস্থ হয়ে গেলে হঠাৎ করে শ্রমিক সংঘের যারা নেতৃত্ব দান করেন বা যারা নেতৃত্বে আছেন তারা অসুস্থ শ্রমিকের চিকিৎসার জন্য বিভিন্ন ধরনের সাহায্য করে থাকে। এই ধরনের কাজগুলো কল্যাণমূলক বা ভ্রাতৃত্বমূলক কাজের মধ্যে রয়েছে। পরে যেটা রয়েছে ব্যবসায় বিনিয়োগ। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো শ্রমিক সংঘ তাদের যে ফান্ড কালেকশন করে অর্থাৎ তার যে চাঁদা কালেকশন করে সেই চাঁদা দিয়ে আমি প্রথমেই বলেছি যে একটা তহবিল গঠন করে এবং বিপদকালীন মুহূর্তে সাহায্য করে থাকে। শুধুমাত্র তারা যে তহবিল গঠন করে বিপদকালীন মুহূর্তে সাহায্য করে সেটাই শেষ কথা না, তারা কিন্তু এই যে তহবিল সেটা থেকে লাভজনক ব্যবসায়ে বিনিয়োগ করে। অর্থাৎ বিনিয়োগের মাধ্যমে যে লভ্যাংশ থাকে সেই লভ্যাংশটা শ্রমিকদের মধ্যে বন্টন করে। অর্থাৎ শ্রমিক সংঘ তাদের সদস্যদের নিকট থেকে চাঁদা আদায় করে এবং সেই চাঁদার দ্বারা একটা ফান্ড ক্রিয়েট করে এবং সেই ফান্ডকে একটা নির্দিষ্ট লাভজনক খাতে ইনভেস্ট করে এবং সেখান থেকে যে লভ্যাংশ হয় সেই লভ্যাংশ শ্রমিকদের মধ্যে দিয়ে থাকে। নেক্সট সাধারণ বা ভ্রাতৃত্বমূলক কাজের মধ্যে যেটা রয়েছে আবাসিক সমস্যার সমাধান। আবাসিক সমস্যা। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে শ্রমিক শ্রেণী যারা হয় তারা অনেক সময় ভাসমান হয়ে থাকে, অর্থাৎ তারা নির্দিষ্ট এলাকা থেকে অন্য এলাকায় গিয়ে কাজ করে, যে এলাকায় কারখানাগুলো রয়েছে সেখানে তাদের আবাসিক সমস্যা খুব প্রকট হয়ে থাকে, তাদের থাকার ব্যবস্থা করা যায় না। অনেক সময় আমরা দেখি বিভিন্ন বস্তিতে বা রাস্তায় এইভাবে শ্রমিকেরা থাকছে। সুতরাং শ্রমিক সংঘ কিন্তু ওই ধরনের শ্রমিক যারা রয়েছে তাদের আবাসিক সমস্যার সমাধানের প্রচেষ্টাও করে থাকে। বর্তমানে বিভিন্ন কারখানা শ্রমিকগণ শ্রমিক সংঘের মাধ্যমে সদস্যদের আবাসিক সমস্যা সমাধানে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে থাকে। তারা অনেক সময় কারখানার আশেপাশে নিজেদের কমিউনিটি গড়ে তোলে। এইভাবে কিন্তু এই আবাসিক সমস্যাগুলোর সমাধান হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, চিত্ত বিনোদনের ব্যবস্থা। আমরা জানি যে চিত্ত বিনোদন, মন যদি সুন্দর না থাকে তাহলে কাজ করা যায় না। কাজের জন্য শরীর এবং মন উভয়ই সুন্দর থাকা প্রয়োজন। এই জন্য শ্রমিক সংঘ শুধুমাত্র তাদের শ্রমিকদের ফ্যামিলির যে বাচ্চারা রয়েছে তাদের জন্য প্লাস নিজেদের জন্যও কিন্তু শ্রমিক সংঘ কী করে ক্লাব, পাঠাগার বা শরীরচর্চার ব্যবস্থা,
বা খেলার ব্যবস্থা করে থাকে। এ ধরনের চিত্ত বিনোদনের ব্যবস্থা করাও কিন্তু শ্রমিক সংঘের ভ্রাতৃত্বমূলক কাজের মধ্যে পড়ে থাকে। কেননা শ্রমিক সংঘ ভ্রাতৃত্বমূলক এই ধরনের কাজের মাধ্যমে শ্রমিকদের কর্মদক্ষতা বা মন ফ্রেশ রাখার জন্য করে থাকে এবং কাজের গতি বাড়ে, তাতে করে শ্রমিকদের কাজের গতি বাড়ে। নেক্সট শিক্ষার্থী যেটা রয়েছে সংগ্রামী কার্যাবলী, অর্থাৎ আমাদের 4টা কাজ রয়েছে। ভ্রাতৃত্বমূলক কাজ আমরা দেখলাম, ভ্রাতৃত্বমূলক কাজের মধ্যে আমরা অনেকগুলো কাজ দেখেছি। এইবার আমরা নেক্সট 2 নম্বর কাজ যেটা নিয়ে সেটা আলোচনা করব, সংগ্রামী কার্যাবলী। সংগ্রামী শ্রমিক সংঘ শ্রমিকদের ন্যায্য দাবি দেওয়া আদায়ের জন্য সব সংগ্রামী কার্যক্রম করে থাকে। এতক্ষণ আমরা যেটা ভ্রাতৃত্বমূলক কার্যক্রম দেখলাম শিক্ষার্থী, সেখানে আমরা দেখেছি যে তাদের নিজেদের কর্মদক্ষতা বৃদ্ধি, নিজেদের সন্তানদের ভবিষ্যৎ সৃষ্টি বা নিজেদের বিপদকালীন মুহূর্তে সাহায্য, নিজেদের বিনিয়োগ, এগুলো তাদের কার্যক্রমের মধ্যে ছিল। এবারে তাদের মূল কাজ যেটা সেটা হচ্ছে তাদের ন্যায্য দাবি দেওয়া আদায়ের জন্য সংগ্রাম চালিয়ে যাওয়া, বা যে সংগ্রামী কার্যাবলী ন্যায্য পাওনা আদায়ের জন্য। তো শিক্ষার্থী আমরা দেখব যে এই সংগ্রামী কাজের মধ্যে কি কি ধরনের কাজ শ্রমিক সংঘ করে থাকে। প্রথমেই যেটা আসছে চাকরির নিরাপত্তা, অর্থাৎ আমি যে চাকরিটা করছি সেই চাকরিটা কতটা নিরাপদ, কতটা স্থায়ী। মালিকপক্ষ অবৈধভাবে বা খেয়াল খুশি মতো যাতে শ্রমিক ছাঁটাই করতে না পারে সেই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখে শ্রমিক সংঘ। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে বিভিন্ন সময় মালিকপক্ষ বিভিন্ন কারণে শ্রমিক ছাঁটাই করে থাকে, বা খেয়াল খুশি মতো একজন শ্রমিককে বাদ দেয় বা একজন শ্রমিকের কাজ কেড়ে নেয়। তো চাকরির কন্ডিশনে যাতে এই জিনিসগুলো আগে থেকেই ফিক্সড থাকে, এই জন্য শ্রমিক সংঘ কিন্তু কাজ করে থাকে এবং সবসময় সজাগ দৃষ্টি রাখে। চাকরির শর্তাবলী উন্নত করা, শ্রমিকদের কাজের সময়সীমা হ্রাস, কারখানার পরিবেশের উন্নয়ন, পেনশন, বোনাস, পদোন্নতি প্রভৃতি অনুকূল দাবি আদায়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে থাকে। অর্থাৎ শিক্ষার্থী তোমরা জানো যে চাকরির যে কন্ডিশন বা শর্তাবলী রয়েছে এগুলোর মধ্যে কিন্তু অনেক সময় কাজের সময়সীমা কত হবে, 8 ঘন্টা না 10 ঘন্টা, বা এই টাইপের কাজগুলো, বা কারখানার ভেতরের পরিবেশটা কেমন হবে, শ্রমিকদের কাজের শেষে পেনশন দেওয়া হবে কিনা, তাদের বোনাস সময় মতো দেওয়া হবে কিনা, তাদের কোনো পদোন্নতি আছে কিনা, এই ধরনের দাবি দেওয়া আদায়ের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয় এই শ্রমিক সংঘের মাধ্যমে। অর্থাৎ শ্রমিক সংঘ সম্মিলিতভাবে এই ধরনের শর্তাবলী উন্নত করার জন্য বিভিন্ন উদ্যোগ বা বিভিন্ন আন্দোলন করে থাকে অনেক সময়। নেক্সট ন্যূনতম মজুরি নির্ধারণ। প্রিয় শিক্ষার্থী, ন্যূনতম মজুরি তোমরা কিছুদিন আগে দেখেছিলে যে কারখানা শ্রমিকেরা এটা নিয়ে খুব সমালোচিত হয়েছিল, বা তারা আন্দোলন করেছিল তাদের ন্যূনতম মজুরি ফিক্সড করতে হবে। অর্থাৎ এক একজন কারখানার মালিক এক এক রকমভাবে মজুরি তাদের দিয়ে থাকে, এইটাতে তাদের মিনিমাম মজুরিটা ঠিক করে দিলে অন্তত তারা সেই মজুরিটা পাইতে পারে। এজন্য কিন্তু অনেক সময় আন্দোলন করে থাকে শ্রমিক সংঘ। দেখো আমাদের দেশের মতো উন্নত এবং উন্নয়নশীল দেশসমূহে শ্রমের যোগান আসলে খুব বেশি, এখানে শ্রম কিন্তু অ্যাভেলেবল, অর্থাৎ হাতের কাছেই শ্রমিক পাওয়া যাচ্ছে, বিভিন্ন বেকার লোকজন রয়েছে, এজন্য কিন্তু মজুরির পরিমাণটা খুবই কম। এমতো অবস্থায় শ্রমিক সংঘ কর্তৃপক্ষের ন্যূনতম মজুরি নির্ধারণে বাধ্য করে। অর্থাৎ ন্যূনতম মজুরি যদি থাকে তাহলে তার নিচে কোনো শ্রমিককে অন্তত মালিকপক্ষ হায়ার করতে পারে না। সুতরাং ন্যূনতম মজুরি নির্ধারণ করা ট্রেড ইউনিয়নের একটা অন্যতম গুরুত্বপূর্ণ সংগ্রামী কার্যক্রমের মধ্যে একটা। এখানে আমরা একটা ছবিও দেখতে পাচ্ছি যে ন্যূনতম মজুরি 16,000 টাকা চাই। এটা আমাদের গার্মেন্টস শ্রমিকদের কিছুদিন আগে এই আন্দোলনটা হয়েছিল, তোমরা হয়তো টেলিভিশনে দেখেছো, মনে থাকবে হয়তো। কাজের সময়সীমা হ্রাস, শ্রমিক সংঘ শ্রমিকদের প্রতিদিনের কাজের ন্যূনতম সময়সীমা কর্তৃপক্ষের কাছ থেকে আদায় করে দেয় এবং অতিরিক্ত কাজের জন্য মজুরি আদায়ের ব্যবস্থা করে থাকে। অর্থাৎ এক্সট্রা পরিশ্রমের জজন্য এক্সট্রা মজুরি। যদি কাজের সময়সীমা ঠিক করা না থাকে তাহলে কিন্তু মালিকপক্ষ এক্সট্রা সময়ের জন্য এক্সট্রা মজুরি দেয় না, ওভারটাইম এর জন্য অতিরিক্ত মজুরি দিতে চায় না। এই জন্য কাজের সময়সীমা শ্রমিক সংঘ কিন্তু ঠিক করে নেয়, বা তাদের আন্দোলনের মাধ্যমে ঠিক করে নেয় যাতে যাদের ওভারটাইম হবে তাদেরকে যেন এক্সট্রা মজুরি দেওয়া যায়, বা এক্সট্রা মজুরি তারা যেন পেতে পারে। কাজের পরিবেশ উন্নত করা, শ্রমিক সংঘ মালিকপক্ষকে বুঝিয়ে অনেক সময় কাজের পরিবেশ উন্নত করে। ন্যায্য মজুরি, প্রিয় শিক্ষার্থী একটু আগে আমরা দেখলাম ন্যূনতম মজুরি, এবার আমরা বলছি ন্যায্য মজুরি। অর্থাৎ শ্রমিক সংঘ মালিকপক্ষের সাথে দর কষাকষির মাধ্যমে শ্রমিকদের ন্যায্য মজুরি আদায় করে থাকে। ন্যূনতম মজুরিতে একটা ব্যাপার গেল, কিন্তু এছাড়াও কিছু দক্ষ শ্রমিক রয়েছে বা যারা একটু বেশি দক্ষ তাদেরকে যেন ন্যায্য তাদের যে পাওনা সেটা যেন দেওয়া হয়, এই জন্য শ্রমিক সংঘ কাজ করে। শোষণ ও নির্যাতন বন্ধ করা, শ্রমিক সংঘের সেকেন্ড যে কাজ সংগ্রামী কাজ, এই সংগ্রামী কাজের মধ্যে আরেকটা কাজ হচ্ছে শোষণ ও নির্যাতন বন্ধ করা।
শ্রমিক সংঘ শ্রমিকদের শোষণ নির্যাতন বন্ধ বা শিশু শ্রমিক ও নারী শ্রমিকদের নির্যাতন বন্ধে ব্যবস্থা গ্রহণ করে থাকে। আমরা দেখি হরহামেশাই আমাদের দেশে আমাদের দেশে কেন সারা বিশ্বেই শ্রমিক শোষণ বড় একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই শ্রমিক শোষণ যাতে না হয় সেই জন্য শ্রমিক সংঘ কাজ করে থাকে। তোমরা যদি টেলিভিশন দেখো বিভিন্ন সময় দেখবা যে বিভিন্ন শ্রমিক অমুক দেশ থেকে শোষণের বা নির্যাতনের শিকার হয়ে, বিশেষ করে নারী শ্রমিক যারা রয়েছে তারা নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরেছে বা ফিরতেই পারেনি, এরকমটা আমরা অনেক সময় পেপার পত্রিকাতে দেখে থাকি। এই শোষণ এবং নির্যাতন বন্ধ করা শ্রমিক সংঘের অন্যতম একটা সংগ্রামী কাজ। বীমা ব্যবস্থার প্রচলন, শ্রমিকদের ঝুঁকি এড়াতে বা শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে শ্রমিক সংঘ মালিক পক্ষকে বীমা প্রথা প্রচলনে বাধ্য করে থাকে। অনেক সময় শ্রমিক সংঘ বিভিন্ন কোম্পানির বা বিভিন্ন কারখানার শ্রমিক সংঘ এটা পারে আর কি, যে যারা বিশেষ করে বেশি ঝুঁকি সম্পূর্ণ কাজ করে, যে সকল শ্রমিকদের জীবন সবসময় ঝুঁকির মুখে, যারা মেশিনের সাথে কাজ করছে যেগুলো খুবই ঝুঁকি, এই ঝুঁকিপূর্ণ কাজগুলো এড়াতে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য শ্রমিক সংঘ কী করে, বীমা ব্যবস্থার প্রচলন করার জন্য মালিক পক্ষকে বাধ্য করে থাকে। তো শিক্ষার্থী, এই ছিল শ্রমিক সংঘের সংগ্রামী কার্যাবলী। এবারে যেটা রয়েছে শ্রমিক সংঘের রাজনৈতিক কার্যাবলী, অর্থাৎ শ্রমিক সংঘ শুধুমাত্র ভ্রাতৃত্বমূলক কাজ বা কল্যাণমূলক কাজ, নিজেদের কর্মদক্ষতা বৃদ্ধি বা নিজেদের ন্যায্য দাবি দাওয়া আদায় করেই থেমে যায় না। শ্রমিক সংঘ কিন্তু তাদের রাজনৈতিক কার্যাবলীও পরিচালনা করে থাকে। অর্থাৎ রাজনৈতিক ক্ষমতা অর্জন বা রাজনৈতিক ক্ষমতার মাধ্যমে তাদের অর্থনৈতিক মুক্তি অর্জন, এগুলোর জন্য শ্রমিক সংঘ রাজনৈতিক কার্যাবলী পরিচালনা করে। রাজনৈতিক ক্ষমতা অর্জনের লক্ষ্যে তারা যে সকল কর্মপ্রচেষ্টা গ্রহণ করে সেগুলোর মধ্যে হলো, প্রথমেই হচ্ছে আইন প্রণয়ন। প্রিয় শিক্ষার্থী, আইন প্রণয়ন করা ট্রেড ইউনিয়নের অন্যতম একটি রাজনৈতিক কাজ। তারা নিজেদের স্বার্থ রক্ষার জন্য বিভিন্ন রকমের আইন প্রণয়ন করে থাকে, অর্থাৎ ন্যূনতম মজুরি আইন, কারখানা আইন, ক্ষতিপূরণ আইন প্রভৃতি আইন তারা সভার মাধ্যমে পাশ করার চেষ্টা করে। অর্থাৎ শ্রমিক সংঘ নিজেদের স্বার্থ রক্ষার জন্য বিভিন্ন ধরনের আইন প্রণয়ন করে এবং সেগুলো মালিক পক্ষের সাথে বসে পাশ করানোর চেষ্টা করে। নেক্সট শিক্ষার্থী যেটা আছে, দল গঠন। শ্রমিক সংঘ নিজেদের স্বার্থ রক্ষার জন্য রাজনৈতিক দল গঠন করে এবং রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করে। তোমরা যদি ব্রিটেনের কথা চিন্তা করো, ব্রিটেনের কিন্তু লেবার পার্টি যেটা রয়েছে, ব্রিটেনের যেটা লেবার পার্টি রয়েছে সেটা কিন্তু তার প্রকৃষ্ট একটা উদাহরণ। অর্থাৎ তারা শ্রমিক সংঘ থেকে নিজেদের মধ্যে দল গঠন করেছে এবং তারা কি করেছে, রাষ্ট্রীয় ক্ষমতায় গেছে। এই লেবার পার্টি আমরা শ্রমিক সংঘ থেকে রাজনৈতিক দল গঠনের একটা প্রকৃষ্ট উদাহরণ বলতে পারি। এছাড়া আইনসভায় প্রতিনিধি প্রেরণ, তারা নিজেদের যে প্রতিনিধি রয়েছে তাকে অনেক সময় আইনসভায় প্রেরণ করে, অর্থাৎ শ্রমিক সংঘ তাদের স্বার্থের কথা বলার জন্য জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে এবং তার মাধ্যমে আইনসভায় নিজেদের প্রতিনিধি পাঠানোর প্রচেষ্টা করে। বিভিন্ন দেশের মন্ত্রিসভায় যদি তোমরা লক্ষ্য করো, ইভেন বাংলাদেশের মন্ত্রিসভার কথাও আমি বলতে পারি, সেখানেও যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখবা যে আমাদের অনেক কিছু মন্ত্রী পাওয়া যাবে যারা কিন্তু এই শ্রমিক সংঘের মাধ্যমে এসছে বা শ্রমিকদের আগে তারা শ্রমিক ইউনিয়ন করতো বা ট্রেড ইউনিয়ন করতো, সেখান থেকে এসছে। অর্থাৎ শ্রমিক সংঘ তাদের নিজেদের স্বার্থের কথা বলার জন্য অনেক সময় জাতীয় নির্বাচনে নিজেদের প্রতিনিধি প্রেরণ করে এবং তাকে আইনসভায় পাঠানোর চেষ্টা করে। নেক্সট শিক্ষার্থী যেটা রয়েছে, আপোষমূলক কার্যাবলী। আমরা প্রথমেই বলেছি শ্রম ক্ষণস্থায়ী একটা উপাদান, আর এছাড়াও শ্রমিকেরা কি হয়ে থাকে, দুর্বল বা গরিব প্রকৃতির, অসহায় প্রকৃতির হয়ে থাকে। এজন্য অনেক সময় কিন্তু শ্রমিক সংঘ আন্দোলনের মাধ্যমে দাবি দাওয়া আদায় করতে না পারলেও মালিক পক্ষের সাথে আলাপ আলোচনার মাধ্যমে শ্রমিকদের সর্বোচ্চ যেটুকু সুযোগ সুবিধা দেওয়া যায় সেটুকু আদায়ের চেষ্টা করে। অর্থাৎ শ্রমিক সংঘ কি করে, তারা আপোষ করার জন্য মালিক পক্ষের সঙ্গে বসে। অর্থাৎ তারা সবটুকু না পারলেও অন্তত যেটুকু ন্যায্য বা যেটুকু না হলে নয় সেটুকু আদায় করার জন্য অনেক সময় আপোষমূলক কার্যাবলী পরিচালনা করে বা আপোষ করার জন্য মালিক পক্ষের সাথে সমঝোতায় বসে। তো এই ছিল আমাদের শ্রমিক সংঘ বা ট্রেড ইউনিয়নের কার্যাবলী। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা শ্রমিক সংঘের 4টা প্রকার কাজ নিয়ে আলোচনা করলাম। এবার আমরা দেখব যে মূল যে টপিক্সটা বা আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট এই টপিক্স, যে এতক্ষণ আমরা যেগুলো পড়লাম যে শ্রমিক সংঘ কী, শ্রমিক সংঘের কার্যাবলী, এখান থেকে কি আমরা এই প্রশ্নের অ্যান্সারটা করতে পারবো যে শ্রমিক সংঘ কি মজুরি বৃদ্ধি করতে পারে। অর্থাৎ আমরা কিন্তু দেখলাম যে শ্রমিক সংঘ সৃষ্টি হয়েছে মোটামুটি তাদের ন্যায্য দাবি দাওয়া আদায়ের জন্য, অর্থাৎ ন্যায্য দাবি দাওয়া আদায়ের জন্য
একটা সংঘবদ্ধ প্রতিষ্ঠানই হচ্ছে শ্রমিক সংঘ, বা একটা সংঘবদ্ধ সংগঠন বা স্থায়ী সংগঠন হচ্ছে শ্রমিক সংঘ। কিন্তু এই শ্রমিক সংঘ কি আদৌ শ্রমিকদের মজুরি বৃদ্ধি করতে পারে? এই প্রশ্নটা নিয়ে আমরা একটু আলোচনা করব প্রিয় শিক্ষার্থী। আমি এখানে তোমাদেরকে একটা কথা বলে রাখি শিক্ষার্থী, তোমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে এই প্রশ্নটা কিন্তু আসে। তোমরা যদি বিগত সালের প্রশ্নগুলো ফলো করো বা দেখো, তাহলে দেখবা যে এই প্রশ্নটা তোমাদের হরহামেশাই কপাটে তো না, খপাটে বা গপাটে 4 মার্কের জন্য বা 5 মার্কের জন্য এই প্রশ্নটা কিন্তু অনেক সময় আসছে। তো সুতরাং আমরা একটু মনোযোগ দিয়ে এই প্রশ্নটা সম্বন্ধে আলোচনা করব, আর প্রশ্নের আনসারটা একটু অন্যরকম। আমরা দেখব শিক্ষার্থী যে আনসারটা কিভাবে লেখা যায় বা কিভাবে লিখলে ভালো হবে। তো শিক্ষার্থী, আশা করি মনোযোগ দিয়ে তোমরা আমার সাথেই আছো। দেখো যে এই প্রশ্নের উত্তরে কিন্তু অর্থবিজ্ঞানী বা অর্থনীতিবিদ যারা রয়েছে তাদের মধ্যেও মতপার্থক্য রয়েছে। অর্থাৎ অর্থনীতিবিদগণও কিন্তু একই মতামত প্রকাশ করতে পারেনি, তাদের নিজেদের মধ্যেও মতপার্থক্য রয়েছে। ক্লাসিক্যাল অর্থনীতিবিদ যারা রয়েছে তাদের মতে শ্রমিক সংঘ কখনোই স্থায়ীভাবে মজুরি বাড়াতে পারে না। কেননা তারা যেটা বলছে যে শ্রমিক সংঘ চাপ প্রয়োগ করে মজুরির হার প্রান্তিক উৎপাদন ক্ষমতার চেয়ে অধিক বাড়ালে মুনাফা হ্রাস পাবে। অর্থাৎ শ্রমিক সংঘ যদি চাপ প্রয়োগ করে যদি তাদের প্রান্তিক উৎপাদন ক্ষমতার চেয়ে মজুরিটা বাড়িয়ে নেয়, তাহলে মুনাফা হ্রাস পাবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু চিন্তা করো, যদি মুনাফা হ্রাস পায়, অর্থাৎ মালিকপক্ষ যদি মুনাফা কমে যায়, তাহলে মালিকপক্ষ কি করবে? মালিকপক্ষের লোকসান হবে, বা মুনাফা হ্রাস পাইলে মালিকপক্ষ এই লোকসান এড়াবার জন্য উৎপাদন কমিয়ে দিবে। আর যদি উৎপাদন কমিয়ে দেয় তাহলে কিন্তু শ্রমিক বেকার হয়ে পড়বে, তারপর শ্রমিক ছাঁটাই করবে। সুতরাং যেটা দাঁড়াচ্ছে যে প্রান্তিক উৎপাদন ক্ষমতার চেয়ে যদি অধিক মুনাফা বাড়ানো হয় বা অধিক মজুরি বাড়ানো হয়, প্রান্তিক উৎপাদন ক্ষমতার চেয়ে যদি অধিক মজুরি বাড়ানো হয়, তাহলে কিন্তু ইফেক্টটা এসে সর্বশেষ কার ওপর পড়ছে? মজুরি শ্রমিকদের ওপর। কেননা প্রান্তিক উৎপাদন ক্ষমতার চেয়ে মজুরি বাড়ানো হলে মুনাফা কমে যাচ্ছে বা লোকসান হচ্ছে, আর এই লোকসান হ্রাস করার জন্য মালিকপক্ষ উৎপাদন কমিয়ে দিচ্ছে, আর উৎপাদন কমানোর দরুন শ্রমিক ছাঁটাই হয়ে যাচ্ছে বা শ্রমিক বেকার হয়ে পড়ছে। এছাড়াও যদি মজুরি বৃদ্ধির কারণে মালিকের উৎপাদন না কমিয়ে, অর্থাৎ মজুরি বাড়ানোর কারণে মালিক যদি উৎপাদন না কমিয়ে উৎপাদিত দ্রব্যের মূল্য বৃদ্ধি করে, যেহেতু মজুরি বাড়িয়েছে সুতরাং লোকসান এড়ানোর জন্য মালিক কী করলো? উৎপাদিত যে দ্রব্য সেই দ্রব্যের মূল্য বৃদ্ধি করে, তাহলে দ্রব্যের চাহিদা, বিক্রয়ের পরিমাণ বা মোট ব্যয় এগুলো কিন্তু হ্রাস পাবে। আর এইগুলো যদি হ্রাস পায় তাহলে কিন্তু আবার শ্রমিক ছাঁটাইয়ের ঘটনা ঘটতে পারে, অর্থাৎ সেই ক্ষেত্রেও কিন্তু আবার শ্রমিক ছাঁটাই হয়ে যাবে, অর্থাৎ উৎপাদন হ্রাস পাবে, ফলে শ্রমের চাহিদা কমবে এবং শ্রমিক ছাঁটাইয়ের ঘটনা ঘটবে। সুতরাং আমরা বলতে পারি যদি মজুরি বৃদ্ধির কারণে উৎপাদন না কমিয়ে পণ্যের মূল্য বাড়ানো হয়, তাহলে পণ্যের চাহিদা কমবে এবং বিক্রয় কমবে, ফলে মোট আয় হ্রাস পাবে। পরিশেষে মালিক শ্রমিক ছাঁটাই করতে বাধ্য হবে। যদি দেশের সকল শ্রেণীর শ্রমিকের মজুরি সাধারণভাবে বাড়ানো হয়, আবার শিক্ষার্থী আমরা যেটা বলছি যে দেশের সকল যে শ্রমিক রয়েছে সেই সকল শ্রমিকের মজুরি যদি সাধারণভাবে বাড়ানো হয়, তাহলে কিন্তু উৎপাদন ব্যয় বৃদ্ধিজনিত কারণে দেশে মুদ্রাস্ফীতি হবে। আমি ধরে নিলাম যে শ্রমিক ছাঁটাই হলো না বা পণ্যের যোগান বা চাহিদার উপর কোনো ইফেক্ট পড়লো না, কিন্তু উৎপাদন ব্যয় বৃদ্ধিজনিত কারণে দেশে কি হবে? মুদ্রাস্ফীতি দেখা দিবে। মুদ্রাস্ফীতি হলে কি হবে? টাকার ক্রয় ক্ষমতা কমে যাবে। টাকার ক্রয় ক্ষমতা যদি কমে যায়, এতে শ্রমিকের আর্থিক মজুরি বাড়লেও কিন্তু শিক্ষার্থী প্রকৃত মজুরি কমবে। আমি গত ক্লাসে তোমাদের প্রকৃত মজুরি নিয়ে কথা বলেছি, সেখানে বলেছি প্রকৃত মজুরি সমান সমান হচ্ছে আর্থিক মজুরি প্লাস এক্সট্রা যে সুযোগ সুবিধা এইগুলো প্লাস হচ্ছে পণ্যের দাম স্তর, এই বিষয়গুলো ইফেক্ট করে। সুতরাং আমরা বলতে পারি যে এই অনেক সময় কি হয় যে মুদ্রাস্ফীতি যদি বেড়ে যায়, অর্থাৎ সাধারণভাবে সকল শ্রমিকের মজুরি বাড়ানো হলেও মুদ্রাস্ফীতি বেড়ে যাবে। মুদ্রাস্ফীতির কারণে টাকার ক্রয় ক্ষমতা কমে যাবে, অর্থাৎ বেশি টাকায় অল্প পরিমাণ জিনিস পাওয়া যাবে। এর ফলে কি হবে? এর ফলে কিন্তু প্রতিষ্ঠানের শ্রমিক যারা রয়েছে তাদের আর্থিক মজুরি বাড়লেও প্রকৃত মজুরি কমে যাবে, যার দরুন শ্রমিক সংঘ অনেক সময় মালিকের ওপর চাপ প্রয়োগ করে মজুরি বাড়াতে পারলেও এর অশুভ যে প্রতিক্রিয়া রয়েছে তা মালিক পক্ষের ওপর না পড়ে শ্রমিকের ওপরই পড়ে থাকে। তাহলে আমরা যে আলোচনাটা করলাম বা ক্লাসিক অর্থনীতিবিদদের মধ্যে যে কথাগুলো আমরা বললাম, সে কি কারণে একজন শ্রমিকের বা শ্রমিক সংঘ মজুরি বাড়াতে পারে না। প্রথমে আমরা যেটা দেখলাম যে মজুরি যদি বৃদ্ধি পায় তাহলে দ্রব্যের দাম বাড়বে, আর দাম বাড়ার ফলে কি হবে? দাম বাড়ার ফলে চাহিদা কমবে, আর চাহিদা কমার ফলে উৎপাদন হ্রাস পাবে, ফলে শ্রমিক চাহিদা কমবে এবং শ্রমিক ছাঁটাইয়ের ঘটনা ঘটতে পারে। এছাড়াও শ্রমিকের পরিবর্তে এখানে আরেকটা পয়েন্ট দেওয়া হয়েছে শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো, শ্রমিকের পরিবর্তে মূলধন নিবিড় উৎপাদন পদ্ধতির কারণে শ্রমিক সংঘ মজুরি বৃদ্ধি আন্দোলন করতে পারবে না। এই মূলধন নিবিড় উৎপাদন পদ্ধতি, অর্থাৎ আমরা জানি যে উৎপাদনের 4টা উপাদান,
শ্রম এবং মূলধন, শ্রম একটা এবং মূলধন একটা। তো শ্রমিকের পরিবর্তে যদি মূলধন বাড়িয়ে উৎপাদন করা যায়, অর্থাৎ শুধুমাত্র মূলধনটাকে যদি একটু বাড়িয়ে নিয়ে উৎপাদনটা করা যায়, অর্থাৎ অন্য কোনো উপায়ে, তাহলে কিন্তু আবার শ্রমিক সংঘ মজুরি বৃদ্ধির আন্দোলন করলেও মজুরি বাড়ানো সম্ভব না। এছাড়াও বলছে যে উৎপাদন খরচের অধিক অংশ মজুরি বাবদ ব্যয় হয়, তবে শ্রমিক সংঘ মজুরি বৃদ্ধির দাবি করতে পারবে না। অর্থাৎ উৎপাদন খরচের একটা নির্দিষ্ট পরিমাণ অংশই যদি মজুরি বাবদ ব্যয় হয়ে যায়, তাহলে শ্রমিক সংঘ কিন্তু মজুরি বৃদ্ধির দাবি করতে পারবে না। সুতরাং শিক্ষার্থী, আমরা দেখলাম যে একজন শ্রমিকের মজুরি বাড়ানোর জন্য শ্রমিক সংঘ কখন আন্দোলন করতে পারে না বা কখন আন্দোলন করলেও কোনো কাজ হয় না। এগুলো ক্লাসিক অর্থনীতিবিদদের মনোভাব, তারা এই পয়েন্ট অফ ভিউ থেকে বিশ্লেষণ করেছেন যে শ্রমিক সংঘ চাইলেও মজুরি বাড়াতে পারবে না। কেন বাড়াতে পারবে না তা আমরা বললাম। এবং আধুনিক অর্থনীতিবিদগণ কি বলছেন? আধুনিক অর্থনীতিবিদদের মতে শ্রমিক সংঘ নিম্নলিখিত উপায়ে মজুরি বৃদ্ধি করতে পারে। অর্থাৎ ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের মতামত আধুনিক অর্থনীতিবিদরা খুব সহজেই গ্রহণ করেন নাই। তারাও কিছু যুক্তি দিয়েছেন। তারা যে সকল যুক্তি দিয়েছেন যে এই সকল কারণে একজন শ্রমিকের মজুরি বাড়ানোর জন্য শ্রমিক সংঘ কাজ করে বা মজুরি বৃদ্ধি করতে পারে। প্রথমে যেটা বলছে, যৌথ দর কষাকষি। আমরা প্রথমে বলেছিলাম যে প্রান্তিক উৎপাদন ক্ষমতা। শিক্ষার্থী, তোমাদের মনে আছে যে প্রান্তিক উৎপাদন ক্ষমতার চেয়ে যদি কম মজুরি হয়, তাহলে একজন শ্রমিক সংঘ বা একটা শ্রমিক সংঘ শ্রমিকদের উৎপাদন ক্ষমতার সমান মজুরি আদায় করতে পারে দর কষাকষির মাধ্যমে। যৌথ দর কষাকষির মাধ্যমে শ্রমিক সংঘ শ্রমিকদের প্রান্তিক উৎপাদন ক্ষমতার সমান মজুরি আদায় করতে পারে। সাধারণত প্রান্তিক উৎপাদন ক্ষমতা অপেক্ষা কম মজুরি মালিকপক্ষ দিয়ে থাকে। আমরা যদি লক্ষ্য করি, বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশ বা বিভিন্ন দেশে মালিকপক্ষ তো সবসময় চায় তাদের নিজেদের মুনাফা অর্জন করতে, আর নিজেদের মুনাফা অর্জন করার জন্য তারা প্রান্তিক উৎপাদন ক্ষমতার চেয়ে কম পরিমাণ মজুরি দিয়ে থাকে। তো সুতরাং অন্তত শ্রমিক সংঘের মাধ্যমে বা ট্রেড ইউনিয়নের মাধ্যমে দর কষাকষির মাধ্যমে মালিক পক্ষের সাথে দর কষাকষি করে অন্তত প্রান্তিক উৎপাদন ক্ষমতার সমান মজুরি আদায় করা যেতে পারে, যে ক্ষেত্রে প্রান্তিক উৎপাদন ক্ষমতা অপেক্ষা কম মজুরি শ্রমিকেরা পেয়ে থাকে। তাহলে শিক্ষার্থী, এই ক্লাসিক্যাল এবং আধুনিক অর্থনীতিবিদদের মতে একটা মত পার্থক্য এটাই যে প্রান্তিক উৎপাদন ক্ষমতার চেয়ে সবসময় মালিকপক্ষ কম মজুরি দিয়ে থাকে। সুতরাং অন্তত প্রান্তিক উৎপাদন ক্ষমতার সমান পরিমাণ মজুরি আদায় করা যেতে পারে। নেক্সট যেটা বলছে, উৎপাদন ক্ষমতা বৃদ্ধি। অর্থাৎ আমরা জানি যে উৎপাদন ক্ষমতা যদি বৃদ্ধি পায়, আমরা দেখেছিলাম যে শ্রমিক সংঘ তাদের ভ্রাতৃত্বমূলক কাজের মধ্যে শ্রমিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করছে, তাদের নিরাপত্তা বা তাদের যে আমোদ প্রমোদের ব্যবস্থা করছে, তাদের মনকে সুন্দর রাখার ব্যবস্থা করছে বা পেশাগত প্রশিক্ষণের ব্যবস্থা করছে। এগুলোর মাধ্যমে শ্রমিকদের উৎপাদন ক্ষমতা বাড়াতে পারে, আর উৎপাদন ক্ষমতা বাড়িয়ে মজুরি বাড়ানো যেতে পারে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে শ্রমিকদের যোগান নিয়ন্ত্রণ। শ্রমিক সংঘ কোনো কোনো ক্ষেত্রে শ্রমিকের যোগান নিয়ন্ত্রণ করে শ্রমিকের মজুরি বৃদ্ধি করতে পারে। এখানে যোগান নিয়ন্ত্রণ বলতে আসলে যদি যে সকল ক্ষেত্রে শ্রমের বিকল্প উপাদান ব্যবহার করা মোটেই সম্ভব নয়, অর্থাৎ যে সকল উৎপাদন ক্ষেত্রে শ্রমের বিকল্প উপাদান ব্যবহার করা সম্ভব নয়। আমরা আগে দেখেছিলাম ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের মধ্যে যে মূলধন নিগড় পদ্ধতিতে যদি উৎপাদন করা হয়, অর্থাৎ যেখানে শ্রমের বিনিময়ে মূলধন ইউজ করা যায় বা শ্রমের বিনিময়ে অন্য কোনো উপাদান ইউজ করা যায়, সেখানে কিন্তু মজুরি বৃদ্ধি করা সম্ভব নয়। কিন্তু এইখানে যেটা আমরা দেখছি যে শ্রমের বিনিময়ে যদি অন্য কোনো উপাদান ব্যবহার করা না যায়, অর্থাৎ যেখানে শ্রমই প্রয়োজন বা শ্রমিকই প্রয়োজন, শ্রম ছাড়া উৎপাদনের অন্য কোনো উপাদান দ্বারা এই কাজ সম্ভব নয়, সেইখানে কিন্তু যোগান নিয়ন্ত্রণের মাধ্যমে শ্রমিক সংঘ চাইলে মজুরি বৃদ্ধি করতে পারে। তবে সব ক্ষেত্রে এটা হয় না। মালিকের উপর অনেক সময় চাপ প্রয়োগ করে শ্রমের বিকল্প যে সকল উপাদান ব্যবহার করতে চায়, সেটির যোগান অস্থিতিস্থাপক হলেও অনেক সময় শ্রমিক সংঘ শ্রমের যোগান নিয়ন্ত্রণ করে মজুরি বাড়াতে পারে। অর্থাৎ যেখানে শ্রমের যোগান বা মালিকপক্ষ যেই উপাদানটা ইউজ করতে চায় শ্রমের বিপরীতে, অর্থাৎ মূলধন বা অন্য উপাদান, সেটা যদি অস্থিতিস্থাপক হয়, তাহলে শ্রমিক সংঘ শ্রমের যোগান নিয়ন্ত্রণ করে মজুরি বাড়াতে পারে। এছাড়াও যদি মোট উৎপাদন ব্যয়ের তুলনায় মজুরি খরচ নিতান্তই কম হয়, মোট উৎপাদন যে ব্যয় রয়েছে সেই ব্যয়ে যদি মজুরি খরচ কম থাকে, তাহলে শ্রমিক সংঘ কী করে, চাপ সৃষ্টি করে মজুরি বাড়াতে পারে। কারণ মজুরি বাড়ালে উৎপাদনের ব্যয়ের উপর তেমন কোনো প্রভাব পড়ে না। এছাড়াও শ্রমের পরিবর্তে যদি অন্য কোনো উপাদান অধিক হারে ব্যবহার করা না যায়, অর্থাৎ শ্রমিক সংঘের দর কষাকষির ক্ষমতা থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু শ্রমিক সংঘ মজুরি বাড়াতে পারে। তাহলে শিক্ষার্থী, এই যে প্রশ্নটা আমরা আলোচনা করলাম, এই প্রশ্নটা দুইটা ভাগ রয়েছে। অর্থাৎ এখানে ক্লাসিক্যাল অর্থনীতিবিদ এবং আধুনিক অর্থনীতিবিদ তাদের নিজেদের মধ্যে মতপার্থক্য রয়েছে। ক্লাসিক্যাল অর্থনীতিবিদ যারা রয়েছেন তারা বলছেন যে শ্রমিক সংঘ কোনো মতেই শ্রমিকের মজুরি বাড়াতে
পারে না। তারা নির্দিষ্ট কিছু যুক্তি দিয়েছেন। তারা যুক্তি দিয়েছেন যে প্রান্তিক উৎপাদন ক্ষমতা অপেক্ষা বেশি মজুরি দেওয়া সম্ভব নয়। সেই ক্ষেত্রে প্রান্তিক উৎপাদন ক্ষমতা অপেক্ষা বেশি মজুরি দিলে সেটার ইফেক্ট শ্রমিকদের উপরই পড়বে, অর্থাৎ লোকসান হবে, আর লোকসান এড়ানোর জন্য মালিকপক্ষ শ্রমিক ছাঁটাই করবে। তারা দ্বিতীয় যে যুক্তিটা দিয়েছেন সেই যুক্তিটা হচ্ছে যে মূলধন নিগড় উৎপাদন পদ্ধতি যদি হয়ে থাকে, অর্থাৎ যেই ক্ষেত্রে শ্রমের মানে উৎপাদনের শ্রম উপাদান ব্যতীত অন্য কোনো উপাদান দ্বারা সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়, অর্থাৎ মূলধন নিগড় উৎপাদন পদ্ধতি যদি হয়ে থাকে। আমরা মূলধন নিগড় উৎপাদন পদ্ধতিটা একটু দেখে নিব শিক্ষার্থী, সেটার উপরও তোমাদের ক্লাস হয়তো হয়েছে। তো সেটা হলে কিন্তু মজুরি বৃদ্ধি করা সম্ভব নয়। এছাড়াও আরও যেটা বলা হচ্ছে যে শ্রমিক সংঘ সাধারণত যেই পরিমাণ মজুরি তাদেরকে দেওয়া হচ্ছে সেটা যদি সাধারণভাবে সকল শ্রমিকদের বা মজুরি বাড়ানো হয় তাহলে দেশে অর্থের উপর একটা ইফেক্ট পড়বে, মুদ্রাস্ফীতি হবে। আর মুদ্রাস্ফীতি হলে কি হবে, আর্থিক মজুরি বাড়লেও কিন্তু প্রকৃত মজুরি কমে যাবে। এই বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তারা আলোচনা করেছেন যে শ্রমিক সংঘ মজুরি বৃদ্ধি করতে পারে না। কিন্তু আধুনিক অর্থনীতিবিদগণ তাদের সঙ্গে একমত হন নাই। তারা তাদের মতপার্থক্য দিয়েছেন এবং তারা নির্দিষ্ট যুক্তি দিয়েছেন। তারা বলেছেন যে আধুনিক শ্রমিক সংঘ মজুরি নিয়ন্ত্রণ করতে সম্ভব বা শ্রমিক সংঘ মজুরি বাড়াতে পারে, তারা নির্দিষ্ট দর কষাকষি করতে পারে, অর্থাৎ অন্তত প্রান্তিক উৎপাদন ক্ষমতা পর্যন্ত মজুরি বাড়াতে পারে। কেননা অনেক সময় আমরা দেখি যে প্রান্তিক উৎপাদন ক্ষমতা পর্যন্তও মালিকপক্ষ মজুরি দিতে চায় না। সুতরাং দর কষাকষি করে অন্তত প্রান্তিক উৎপাদন ক্ষমতা পর্যন্ত মজুরিটা বাড়ানো যেতে পারে। নেক্সট যেটা তারা বলছেন যে শ্রমিকের যোগান নিয়ন্ত্রণ করা যেতে পারে। এছাড়াও তারা যেটা বলছেন যে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা যেতে পারে, অর্থাৎ যৌথ দর কষাকষি, উৎপাদন ক্ষমতা বৃদ্ধি এবং যেটা হচ্ছে সেটা হচ্ছে শ্রমিকদের যোগান নিয়ন্ত্রণ করা, অর্থাৎ শ্রমিকদের যোগান নিয়ন্ত্রণ করার মাধ্যমে মজুরি বৃদ্ধি করা যেতে পারে। তো এই ধরনের কার্যাবলী পরিচালনা করে শ্রমিক সংঘ মজুরি নিয়ন্ত্রণ করতে পারে। সুতরাং শিক্ষার্থী, এই প্রশ্নের আনসারে অর্থাৎ শ্রমিক সংঘ কি মজুরি বৃদ্ধি করতে পারে, এই প্রশ্নের আনসার আমরা ঠিক এইভাবেই, অর্থাৎ বিভিন্ন অর্থনীতিবিদের যে মধ্যে যে মতপার্থক্য রয়েছে এবং মতপার্থক্যের যে লজিক বা যুক্তিগুলো রয়েছে সেগুলো বিচার বিশ্লেষণ করে প্রশ্নের আনসার দিব আর কি। তো শিক্ষার্থী, আজকে আমাদের এই ছিল আলোচনা। আমাদের যে আলোচনাগুলো হলো সেই আলোচনার মধ্যে মোটামুটি আমরা এই 3টা প্রশ্ন পেয়ে থাকি যে শ্রমিক সংঘ কাকে বলে, শ্রমিক সংঘের কার্যাবলী লিখো, শ্রমিক সংঘ কি মজুরি বাড়াতে পারে ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আমি বলবো এই লাস্ট যে প্রশ্নটা রয়েছে, শ্রমিক সংঘ কি মজুরি বাড়াতে পারে ব্যাখ্যা করো, এই প্রশ্নটা তোমরা একটু ডিটেলসে ভালো করে দেখবে। আর আজকের যে ক্লাসটা তোমরা করলে আমার সঙ্গে, বা পরবর্তীতে তোমাদের যে ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে তোমরা একটু ভিডিওটা শেয়ার করে দিবে। যারা এখন দেখেছো তারা নেক্সট আমাদের যারা আছে তাদের সঙ্গে একটু শেয়ার করে নিবে বা তাদেরকে একটু বলবে, তাহলে কিন্তু তারা উপকৃত হতে পারবে। কারণ এই যে সংকটময় অবস্থা চলছে এটা কতদিন থাকবে আমরা জানি না, আমাদেরকে এইভাবেই হয়তো অভ্যস্ত হতে হবে ক্লাসের জন্য। সুতরাং আমরা একটু আমাদের সবার সঙ্গে শেয়ার করে নিব। আর এই প্রশ্নগুলো তোমরা একটু চেষ্টা করবে ক্লাস শেষ করার পর যে আমরা এই প্রশ্নগুলো কতটা আয়ত্ত করতে পারলাম, আদৌ পারলাম কি না, তোমরা একটু লেখার চেষ্টা করবে, তাহলে তোমাদের জন্য খুবই ভালো। আর তোমাদের যদি আজকের এই পাঠ সম্বন্ধে কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে বা কোনো প্রবলেম ফেস করে থাকো, কোনো টপিকস নিয়ে যদি তোমাদের দ্বিধান্বিত হয়ে থাকো, তাহলে তোমরা অবশ্যই ইনবক্স আমাকে করবে, কিংবা এটার যে ভিডিওটা শেয়ার করা হচ্ছে বা সেখানে তোমরা কমেন্ট করলেও আমি চেষ্টা করবো আগামী ক্লাসে তোমাদের সেই সকল প্রশ্নের উত্তর দেওয়ার বা সেই সকল বিষয় নিয়ে একটু আলোচনা করে দেওয়ার। তো শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই। তোমরা সকলেই ভালো থাকবে এবং পড়াশোনার মধ্যে থাকবে, এই আশায় আমরা আজকে শেষ করছি। আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে, অর্থাৎ আগামী বুধবার তোমাদের সাথে আমার আবারও ইকোনমিক্স ক্লাস আছে ঠিক 9:30টায়। আমি আগামী বুধবার ইনশাআল্লাহ আবারও 9:30টায় হাজির হয়ে যাব তোমাদের ইকোনমিক্স ক্লাসে অন্য কোনো টপিকস নিয়ে। আশা করছি আমরা ত্রয়োদশ অধ্যায়, এই অধ্যায়টা নিয়ে একটু আলোচনা করব। তো শিক্ষার্থী, সেই পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকবে এবং পড়াশোনার মধ্যে থাকবে।